ভারতের 18তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ ধাপে 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে ভোট গ্রহণ, যার মধ্যে রয়েছে রাজধানী দিল্লির 7 আসনের সবগুলো। মাত্র 7টি আসন থাকলেও দিল্লির রাজনৈতিক গুরুত্ব অনেক। 2013 সাল থেকে দিল্লির প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে আম আদমি পার্টি। দলটির জ্যেষ্ঠ নেতা সোমনাথ ভারতীর বিপক্ষে লড়ছেন বিজেপির সাবেক মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজ। উত্তর দিল্লিতে কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারের বিপক্ষে লড়ছেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি। এ দফায় উত্তরপ্রদেশের সুলতানপুরে লড়ছেন গান্ধী পরিবারের পুত্রবধূ বিজেপি প্রার্থী মানেকা গান্ধী। আর জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরিতে লড়ছেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এদিকে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আজ পশ্চিমবঙ্গের 8 আসনে ভোট হচ্ছে। তমলুক এবং কাঁথি ছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এবং মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে নির্বাচন হচ্ছে। ষষ্ঠ ধাপে পশ্চিমবঙ্গে লড়ছেন এক ঝাঁক তারকা প্রার্থী। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিত্রনায়ক দেব। 2014 সাল থেকে এই আসনের জিতছেন তিনি। দেবের বিরুদ্ধে এবার দাঁড়িয়েছেন আরেক অভিনেতা ও খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মেদিনীপুর আসনে মুখোমুখি হয়েছেন তারকা প্রার্থী জুন মালিয়া ও অগ্নিমিত্রা পাল। আজকের নির্বাচন উপলক্ষে 8 আসনে মোতায়েন করা হয়েছে 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে 29,468 জন পুলিশ দায়িত্ব পালন করছেন। কেশপুর আর আনন্দপুর থানা মিলিয়ে কেশপুর বিধানসভা, সেখানে দুজন ওসি কালকে সারা রাত ধরে বোম্বিং করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে, কর্মীদেরকে মারধর করেছে, পোলিং এজেন্টদেরকে ঘর থেকে বার করে নিয়ে চলে গেছে। সকালে যে পোলিং এজেন্টরা এসেছিল তাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। আমি এক এক করে যতটা পারবো সারাদিনে করব। এবারে আমাদের পশ্চিমবঙ্গে যেটা দিদির যে উন্নয়নের কর্মযোগ্য উনি তৈরি করেছেন, সেই উন্নয়নকে দেখে এখন জনসাধারণ ভোট দিচ্ছে। লোকসভার ষষ্ঠ দফা ভোটের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেবজ্যোতি চন্দ, বিভাগীয় প্রধান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথম যে প্রশ্নটি রাখতে চাই যে এখন পর্যন্ত 5 দফার ভোট শেষ হয়েছে, আজ ষষ্ঠ দফার ভোট চলছে। পশ্চিমবঙ্গের ভোটের মাঠে কাকে এগিয়ে রাখবেন? সোজাসুজি এই উত্তর হয়তো দেওয়া এখনো সম্ভব নয়, তবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল কংগ্রেস এবং একদিকে বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম এর যে জোট হয়েছে ইন্ডিয়া জোটের আন্ডারে, সেই বিভিন্ন প্রার্থীর মধ্যে ইলেকশন জোর কদমে চলছে। আজকে ষষ্ঠ দফার নির্বাচন, 8টি সিটে নির্বাচন হচ্ছে। সকাল থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যেও মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলবে সন্ধে অবধি। যতদূর যা খবর পাওয়া যাচ্ছে, এইবারের এই যে নির্বাচন 8টি সিটে, যেগুলো মূলত মেদিনীপুর জেলাতে রয়েছে, তাছাড়া বাঁকুড়া জেলাতে এবং পুরুলিয়া জেলাতে রয়েছে 8টি সিট। এই সিটে অনেকগুলি তারকা প্রার্থী রয়েছে। আমরা জানি যে আমাদের বিজেপির যে মুখ্য অধিকারী পরিবার শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এখান থেকেই দাঁড়িয়েছেন। তাছাড়া অগ্নিমিত্রা পল, জুন মালিয়া, আমাদের দেব এবং হিরণ, 2 তারকা প্রার্থী। তাছাড়াও খুব সম্প্রতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন, তিনি বিচারপতির আসন থেকে পদত্যাগ করে বিজেপিতে জয়েন করেছেন এবং উনি তমলুক আসন থেকে দাঁড়িয়েছেন। আপনার কাছে সমীকরণটা শুনছিলাম পশ্চিমবঙ্গের, একটু দিল্লির দিকেও নজর দিতে চাই। নিশ্চয়ই আপনি জানেন যে আজকে দিল্লির 7টি আসনে ভোট চলছে। আগে এখানে মূল লড়াইটা হতো কিন্তু বিজেপি কংগ্রেসের, কিন্তু এখন আমরা দেখছি যে আম আদমি পার্টির উত্থান হয়েছে। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? মজার কথা হলো, আম আদমি পার্টি এটা একটা ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ কেন্দ্র শাসিত অঞ্চল, এবং এখানে 7টি পার্লামেন্টারি সিট রয়েছে, 7টি আসন রয়েছে। 2014 এবং 2019-এ এই দুটোতেই কিন্তু এই 7টি আসনেই বিজেপি জেতে। এখন পর্যন্ত আম আদমি পার্টির কিন্তু কোনো পার্লামেন্টারি সিট নেই। এবং আপনারা জানেন যে গত 2-3 মাস ধরে এখানকার যে রাজনৈতিক বাতাবরণ, সেখানে একটা কিন্তু চূড়ান্ত ভোলাটিলিটি চলছে। অর্থাৎ আম আদমি পার্টির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করে তাকে জেলে পাঠানো হয়। উনি একদম শেষের দিকে ভোট চলাকালীন, আপনারা জানেন যে এই ভোট চলছে 47 দিন ধরে চলবে, এই ভোট চলাকালীন উনি জেলে ছিলেন এবং তারপরে উনি সুপ্রিম কোর্ট থেকে উনি জাস্ট 2 সপ্তাহ আগে
উনি বেল পান এবং সুপ্রিম কোর্ট তাকে এই শর্তেই বেল দেন যে উনি ইলেকশনে ক্যাম্পেইন করতে পারবেন, কিন্তু তার যে এই যে জেল হয়েছিল যে দুর্নীতি বিষয়ে কোনো আলোচনা করা যাবে না, এই শর্তে উনি বেরিয়ে এসে এবার ক্যাম্পেইন করছেন। অর্থাৎ আম আদমি পার্টি যে সুন্দর করে যে ক্যাম্পেইন করা সেই সুযোগটা থেকে কিছুটা বঞ্চিত হয়েছে এবং যার ফলে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু তলানিতে ঠেকেছে এবং যার ফলে একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং এই 7টা সিটে গত দুটো পার্লামেন্টারি ইলেকশনে 14 এবং 19-এ কিন্তু বিজেপি সবগুলো সিটি জেতে। অর্থাৎ আপনার কথা সূত্র ধরে যেটি বলতে চাই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে কথা বলা হচ্ছে সেটি বাস্তবিক কাগজে কলমে বিজেপি যেহেতু গত 2 মেয়াদে 7টি করে আসন এখানে জিতেছে, আশা করা যাচ্ছে যে 2024 সালেই দিল্লি 7টি আসন বিজেপির দখলে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেবজ্যোতি চন্দ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, বলছিলেন 6ষ্ঠ দফার লোকসভার ভোট নিয়ে তার বিশ্লেষণ। ভারতের পশ্চিমাঞ্চলের মহারাষ্ট্রের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত 9 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 64 জন। শুক্রবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে উদ্ধারকারীরা আগুন নিভিয়ে ফেলেছে, তবে ধ্বংসাবশেষে আরও মৃতদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় 24 ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় 57 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজা এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 35,857 জন নিহত হলো। এদিকে শুক্রবার মিশর প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের কেরাম শালোম ক্রসিং দিয়ে অস্থায়ীভাবে গাজায় মানবিক সহায়তা সরবরাহ করতে একমত হয়েছেন। সিসি এক বিবৃতিতে বলেন, তারা দুজনেই গাজার গুরুতর মানবিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি দিকটি পুনরায় চালু করার জন্য একটি আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে কেরাম শালোম ক্রসিং দিয়ে মানবিক সহায়তা এবং জ্বালানি সরবরাহ করা হবে। গাজার রাফায় ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজের নির্দেশের কয়েক মিনিটের মধ্যেই অমান্য করে হামলা চালিয়েছে তেল আবিব। শুক্রবার রাফার সাবুরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের জঙ্গি বিমান। তুমুল বোমা হামলার কারণে উদ্ধারকর্মীরা অভিযানস্থলে পৌঁছতে পারছেন না। এর আগে আইসিজের রায়কে প্রত্যাখ্যান করেছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভাও। তারা বলছে, হামাসকে ধ্বংস করা এবং জিম্মিদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া রায়কে ভুয়া, ভয়ানক এবং ন্যায় বিচার পরিপন্থী বলছে তারা। ইসরায়েল বলছে, প্রত্যেক দেশেরই আন্তর্জাতিক আইন ও মূল্যবোধের ভিত্তিতে নাগরিক এবং সীমানা রক্ষার অধিকার রয়েছে। ইউক্রেনে চলমান সংঘাতে একটি যুদ্ধবিরতি নিয়ে আগ্রহ দেখাচ্ছে রাশিয়া, তবে এর জন্য একটি শর্ত জুড়ে দিয়েছে দেশটি। চলমান যুদ্ধে রুশ বাহিনী ইউক্রেনের যেসব ভূখণ্ড দখল করেছে সেগুলির স্বীকৃতি চান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই শর্তে ইউক্রেন রাজি হলেই একটি যুদ্ধবিরতির আলোচনায় বসতে পারে মস্কো। তবে এই শর্তে ইউক্রেন ও পশ্চিমারা রাজি না হলে যুদ্ধ চালিয়ে যাবে রুশ বাহিনী। আলোচনার সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার বিষয়ে পশ্চিমাদের বাধা দেওয়ার প্রচেষ্টা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনা বাতিলের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন পুতিন। ইতালিতে G7 বা গ্রুপ অফ 7-এর অর্থমন্ত্রীদের 2 দিন ব্যাপী সম্মেলন শুরু হয়েছে শুক্রবার। এতে ইউক্রেনকে ঋণ দেওয়ার প্রয়োজনীয়তা এবং চীনের অন্যায় শিল্পনীতির বিরোধিতা নিয়ে অভিন্ন একটি অবস্থানে পৌঁছানোর চেষ্টা নেবেন মন্ত্রীরা। শনিবার ইউক্রেনের অর্থমন্ত্রীর সাথেও বৈঠকের কথা রয়েছে। জার্মানির অর্থমন্ত্রী বলেছেন, ঋণ প্রস্তাবের ক্ষেত্রে অনেক প্রশ্ন রয়ে গেছে। জোটের অর্থমন্ত্রীরা এ বিষয়ে কোনো বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছতে পারবে বলে মনে করেন না তিনি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পরে দেশটির $30,000 কোটি সম্পদ জব্দ করেছে পশ্চিমারা। সেই অর্থ কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে। কারণ সম্পদ থেকে ভবিষ্যৎ আয় বাড়ানোর উপায় খুঁজে পেতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া, উত্তর কোরিয়ার কিছু ব্যক্তি, সংস্থা ও জাহাজের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়া থেকে রাশিয়ার অস্ত্র সংগ্রহের অভিযোগে শুক্রবারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে অস্ত্র বাণিজ্য ও অন্যান্য কর্মকাণ্ডকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার 7 ব্যক্তি ও রাশিয়ার 2টি জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যে 2টি জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলিতে করে রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে বিপুল সংখ্যক কন্টেইনার আনা নেওয়ার কাজ চলে। এসব কন্টেইনার করে সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।
পাপুয়া নিউগিনিতে ভূমিধসের শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির এনগা প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে এই ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় রাতে ভোরে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের পোরগেরা পাইলা জেলার প্রত্যন্ত মুলিতাকার 6টি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী পোর্ট মোরসিবি থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। ভূমিধসের কারণে পোরগেরা শহর ও গ্রাম সংযোগকারী রাস্তা বন্ধ হয়ে গেছে। রাজ্যের গভর্নর জানিয়েছেন, ভূমিধসের কারণে গ্রামগুলিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনাস্থলে চিকিৎসক দল, সামরিক পুলিশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদের পাঠানো হয়েছে। ব্যাপক আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা 2024। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 4 দিনের এই মেলার আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন। শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। এতে 40টি প্রকাশনা প্রতিষ্ঠান, বিপুল সংখ্যক পাঠক ও লেখক অংশগ্রহণ করছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শামীম আল আমিন। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের খোলা প্রান্তরে বইমেলা শুরু হয় বাংলা লোকজ গানের জমজমাট আসরের মাধ্যমে। শিল্পী তাজুল ইমামের নেতৃত্বে এই পর্বে ফুটিয়ে তোলা হয় আবহমান বাংলার বর্ণাঢ্য সংস্কৃতি। এরপর 4 দিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। আমাদের জাতির পিতা তিনি যখন বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এই জয় বাংলাই আমাদের জন্য অনন্ত বিজয় এনে দিয়েছে। বিশিষ্ট অতিথিদের সমাগমে যেন তারার মেলা বসেছিল এদিন। উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিশ্বজুড়ে বাংলা ভাষার বিকাশে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। এই বাংলা ভাষাকে সারা পৃথিবীতে, এই নিউ ইয়র্ককে বলা হয়েছে সারা পৃথিবীর রাজধানী, সেই রাজধানীতে আপনারা তাকে ছড়িয়ে দিচ্ছেন এবং এই মহতি উদ্যোগের জন্য আপনাদেরকে আমি অত্যন্ত আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বাংলাদেশ, ভারত সহ অন্যান্য দেশের মোট 40টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। এসেছে 10,000-এরও বেশি নতুন বই। অনেক প্রকাশক আসছে ঢাকা থেকে, অনেক নতুন বই নিয়ে আসছে, ভালো ভালো বই নিয়ে আসছে। আশা করছি নিউ ইয়র্কের পাঠকরা পছন্দ করবে। মেলায় বিপুল সংখ্যক পাঠকেরও সমাগম ঘটেছে। লেখকেরা এসেছেন নানা প্রান্ত থেকে। আর মিলন মেলার অন্যতম একটি পর্ব ছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় গণহত্যা ও 1971 শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন। আজকে যখন আমরা গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতির চেষ্টা করছি, আমরা বিশ্বাস করি এই প্রদর্শনী তার সহায়ক। মেলার শুরুর দিনে আরও ছিল প্রদীপ প্রজ্বলন, অংশগ্রহণকারী বিশিষ্টজনদের সম্মাননা প্রদান, শিশু কিশোর পর্ব এবং সাংস্কৃতিক নানা আয়োজন। শামীম আল আমিন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।